নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমাদের এপিসোডগুলোকে এভাবে পছন্দ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে সঙ্গে থাকো। সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। এসেছেন চুমকি কলকাতা থেকে। এই ঘটনা ওনাদের সঙ্গে ঘটেছিল 2023 সালের নাগাদ, যখন ওরা নর্থ বেঙ্গল গেছিলেন ঘুরতে। উনি, ওনার স্বামী, ওনার ছোট্ট বাচ্চা মেয়ে এবং তার সঙ্গে ছিল ওনার এক ভাই ও তার স্ত্রী। সবাই মিলে ওরা গেছে। অনেক দিন ধরেই প্ল্যান ছিল যাওয়ার। তো সবাই যেমন করে দার্জিলিং ঘুরে তারপরে অফবিট লোকেশনগুলোতে যায়, তো ওরা উল্টো করেছিল। ওরা ভেবেছিল আমরা অফবিট লোকেশনটা কভার করে, পার্টিকুলার লোকেশনের উনি নাম বলেননি, তবে বোঝা যাচ্ছিল ওনার ঘটনায়, আপনারাও বুঝে নেবেন, সেখান থেকে ঘুরে তারপর দার্জিলিংয়ে যাবেন, এটা প্ল্যান হয়েছিল। তো প্ল্যান মতো ওনারা পৌঁছালেন এবং যে হোমস্টেতে থাকার ব্যবস্থা হয়েছিল সেখানে গিয়ে উঠলেন। হোমস্টেটা বলে দিচ্ছি একদম বর্ডার, বেঙ্গল আর সিকিমের বর্ডারের কাছাকাছি একটি জায়গা, এছাড়া উনি বিশেষ কিছু বলেননি। সেখানে রাতের বেলা 8টার পর থেকে মানে পাহাড়ের ওপর দিকে হোমস্টেটা ছিল। সেখানে গাড়ি টাড়ি খুব একটা চলে না, কারণ খুব লেপার্ড বেরোয়, ভাল্লুকও মাঝে মাঝে বেরোয়, তো এই ভয় এরকম একটা পরিস্থিতি। একদম নির্জন, এই নির্জনতাটার জন্যই কলকাতা ছেড়ে অত দূরে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু ওই যে মানুষ ভাবে এক, হয় আর এক। প্রথমে ওনারা গেলেন, যেদিন গেলেন সারাদিন ট্রাভেল করেছেন, শিলিগুড়ি থেকে অত দূর যাওয়া, সব কিছু টায়ার্ড ছিলেন। তবে রাত্রিবেলা অত ক্লান্তির মধ্যে ঘুম আসতে চাইছে না। কোথাও যেন মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল আছে। সেটা কিন্তু ছিল প্রথম রাত। কী গণ্ডগোল আছে বুঝতে পারলেন না। ওনারা সেদিন প্রথম দিন ডিনার করেই এসেছিলেন, তো খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল না। আর হোমস্টেটার বিষয় ছিল যে 7:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, আর অর্ডার করে রাখতে হবে যদি ডিনার খেতে চায় যেখানে হোমস্টের মধ্যে, তাহলে অনেক আগে বলে রাখতে হবে। তো সেদিন তো ওদের খাওয়া দাওয়ার কোনো বিষয় ছিল না, তাড়াতাড়ি শুয়েও পড়েছে, কিন্তু ঘুম আসতে চাইছে না। যতবার ঘুমটা আসছে গভীর হচ্ছে, ততবার খাটটা ঝাঁকুনি দিচ্ছে। খাটের ঝাঁকুনিতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। স্বামী ভাবছে যে আমার স্ত্রী বোধহয় এপাশ ওপাশ করছে, ওই জন্য খাটটা নড়ছে। স্ত্রী ভাবছে হাজব্যান্ড বোধহয় রাত্রেবেলা না ঘুমিয়ে মোবাইল দেখছে আর এপাশ ওপাশ করছে, ওই জন্য খাটটা নড়ছে। মাঝখানে ছোট বাচ্চা মেয়েটি শুয়ে আছে, বাচ্চাটা মাঝে মাঝে একটু ফুপিয়ে উঠছে। দুজনেরই একই অভিজ্ঞতা। ওয়াইফ যখন মাথা তুলে দেখে যে না, হাজব্যান্ড তো অকাতরে ঘুমাচ্ছে, পাশ ফিরে শুয়ে পড়লো। কি জানি, হয়তো কাঠের তো বাড়িগুলো, হয়তো এরকম হয়। আর মাঝে মাঝে যে শোনা যায় এইসব জায়গা খুব ভূমিকম্প হয়, তো ভূমিকম্পের ভয়টা কিন্তু ভেতরে ভেতরে ছিল। যতই হোক এতটা উঁচুতে পাহাড়ি জায়গায় ভয় তো লাগবেই। স্বামীও যখন ঘুম ভেঙে যাচ্ছে তাকাচ্ছেন, দেখছেন যে না, স্ত্রী তো ঘুমোচ্ছে, তাহলে খাটটা নড়ছে কী করে। এবার রুমটার বর্ণনায় আসি। রুমটা বিশাল বড়, তিনটে রুম যদি মিলিয়ে একটা ঘর হয়, যতটা বড় হবে, 10x11 যদি তিনটে রুমকে ধরে নেওয়া হয়, তারপরে সেটাকে যদি কোনো বাউন্ডারি ছাড়া সেটা যে লম্বা একটা যেরকম হল ঘর হবে, তেমন বড় ঘরটা, বিশাল বড়। উনি বলছেন আমি একটা মোটামুটি আন্দাজ মতো বললাম, ঘরটা বিশাল বড় ছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল নিঃসন্দেহে, কিন্তু হোমস্টেগুলো কাঠের হয়, জানলা দরজা বন্ধ থাকে এবং ভেতরে আগুন জ্বালাবার ব্যবস্থা থাকে, বা এখনকার দিনে তো হিটার দেওয়া হয়। তো হিটার দেওয়ার পরও, হিটার ব্যবহার করা হচ্ছে, তারপরও অদ্ভুত রকমের ঠান্ডা যে ঘর গরম হচ্ছে না। অথচ ওরা যখন রুমটা থেকে বাইরে বেরোচ্ছে, কারণ একবার ওরা জল চাওয়ার জন্য গেল, একবার কিছু বলার জন্য গেল, তো যতবার যাচ্ছে বাইরেটা তো বেশি ঠান্ডা হবে সাধারণভাবে, বাইরে দেখছে ঠিক আছে, ঠান্ডা থাকলেও ঠিক আছে, ভেতরের যেন টেম্পারেচার একটু আপ ডাউন করছে। রুমের মধ্যে কোনো ডিম লাইটের ব্যবস্থা ছিল না, একটাই বিশাল বড় টিউবলাইট আর একটা বাল্বের মতন, আর দুটোরই পয়েন্ট হচ্ছে একদম দরজার কোণে গিয়ে, আর লাইটটাও একেবারে কোণের দিকে। কেউ যদি বিছানায় শুয়ে থাকে, সে যদি ভাবে আমি উঠে গিয়ে লাইটটা জ্বালাবো,
ওই অত বড় ঘরটা পুরো কভার করে একেবারে দরজার সামনে গিয়ে তাকে লাইট জ্বালাতে হবে, এছাড়া আর কোনো বন্দোবস্ত নেই। আর অত বড় লাইট জ্বেলে ঘুমানো যায় না। স্বাভাবিকভাবেই ওরা লাইট অফ করে, ওদের সঙ্গে টর্চ ছিল, টর্চ জ্বেলে কোনো রকমে ওরা ঘুমাচ্ছিল। কিন্তু টর্চ বেশিক্ষণভাবে জ্বালিয়ে রাখলে অস্বস্তি লাগছে। টর্চ নিভিয়ে যখন ওরা শুলো, বাড়িতে ওদের অন্ধকারে ঘুমানোর হ্যাবিট আছে, কিন্তু বলছে এই যে অন্ধকারটা ওখানকার, বলছে এটা অন্য টাইপের অন্ধকার। মানে মনে হচ্ছে যেন পুরো আলকাতরা ওই জায়গাটায়, মানে ওই ঘরের চারপাশটায় কেউ যেন লাগিয়ে দিয়েছে। অদ্ভুত ধরনের একটা মানে ভয়াবহতা। অন্ধকার তো আমরা জানি, লাইট নিভিয়ে দিলে ঘরটা কেমন অন্ধকার হতে পারে এটুকু আমাদের আন্দাজ আছে সবারই, কিন্তু এই অন্ধকার আর সেই অন্ধকার বলছে এক নয়, সম্পূর্ণ আলাদা। বলছে কেউ না দেখলে তাকে বোঝানো যাবে না। প্রথমেই বলেছি প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার মধ্যে পরের দিন ওরা সারাদিন আর বেরোলো না। সারা রাত ভালো করে ঘুম হয়নি, বারবার ঘুম ভেঙে গেছে। ভোরবেলা অবধি অসুবিধা হচ্ছিল, বাচ্চাটাও বারবার উঠে পড়ছিল। এতটা ঠান্ডা যে ব্ল্যাঙ্কেটের ভেতরও শীত কাটছে না। তার মধ্যে যেন ওই বারবার খাট নাড়ানো, কেমন একটা অদ্ভুত একটা শোঁ শোঁ করে মনে হচ্ছে না হাওয়া বইছে, অথচ পুরো ঘর কোথাও একটা মানে মানে ফাঁক ফোকর অব্দি নেই। সামান্য একটা জায়গা থেকে একটা ব্যবস্থা ছিল, সেখানেও ওদের হোমস্টে কর্তৃপক্ষকে ডেকে সেখানটাও ওরা কভার করে দিয়েছে। তো হাওয়া ঢোকার কোনো ব্যবস্থাই নেই সেখানে। পাহাড়ে ঝড় উঠলে বা ঝোড়ো হাওয়া বইলে শোঁ শোঁ আওয়াজ হয়, সেরকম গোটা ঘরে শোঁ শোঁ আওয়াজ একেবারে ভোর রাত্রির অবধি চলেছে। এবার এতটা জার্নি, তার উপর ভালো করে ঘুম না হওয়া, সমস্ত কিছু। আর ওই অতটা ঠান্ডাতে চুমকি বলছেন উনি এমনি একটু শীত কাতুরে, তারপর অতটা ঠান্ডা, মানে একদম বড় পর্ব অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে ওই রকম একটা রিমোট জায়গায় গিয়ে বলছেন ভাল লাগছিল না। রুমের বিষয় তো আমরা আগেই জেনেছি, রুমটা খুবই বড় ছিল ওদের। তো অত বড় রুম দেখে ওরা ভেবেছিল যে একটা রুমেই সবাই মিলে হয়ে যাবে। মানে দুটো খাট ছিল, একটা খাট হচ্ছে কাঠের, একদম পুরনো আমলের, মানে ব্রিটিশ আমলের দেখে মনে হচ্ছে নকশাটা। আর একটা ছিল একটু তুলনামূলক ছোট, তাও খুব ছোট না, রট আয়রনের যে খাটগুলো হয়। তো ওরা ভেবেছিল যে মেয়েরা একটা খাটে বাচ্চাটাকে নিয়ে, আর ওরা দুজন ছেলে মানে ওই ভাই আর ওনার হাজব্যান্ড আর একটা খাটে হয়ে যাবে, সবাই মিলে তো একসঙ্গে আনন্দ করবো বলেই গেছে। এবার তারপর ওরা ভাবে যে না, ওদের নতুন বিয়ে হয়েছে, ওদের একটা আলাদা ঘরের ব্যবস্থা করা হোক। আমরা আর বাচ্চা বারবার কখন উঠবে না উঠবে, বাচ্চাকে নিয়ে আমরা এই ঘরটায় থাকি। যাই হোক, পাশের ঘরটা যেটায় ওর ভাই আর ভাইয়ের স্ত্রী উঠেছিলেন, ওই ঘরটার তুলনামূলক এই ঘরের থেকে অনেকই ছোট। কিন্তু যতবারই ওই ঘরটায় বাচ্চাটি যাচ্ছে খেলতে, ওরা আসছে, এরা সব থেকে বেশি যাচ্ছিল। পরের দিন যেদিন ওরা কোথাও বেরোতে মানে সাইট সিনে যায়নি আর কি। পাশের ঘরটা কিন্তু ছোট হলেও না এই ঘরের মতো এত ঠান্ডা না, ওই শোঁ শোঁ করে কোনো হাওয়ার আওয়াজ বা কিচ্ছু না, একদম নর্মাল লাগছে। সেখানে বাচ্চাটাও সুন্দরভাবে খেলাধুলো সব কিছু করছে। অথচ ওদের রুমে এলেই বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করছে, বাচ্চা খাওয়া দাওয়া করতে চাইছে না, ঘ্যান ঘ্যান করছে। ছোট বাচ্চা কিছু একটা ফিল করছিল, শুতে গেলে শুতে চাইছে না। এমনকি ওর মা যদি বলে তুমি শোও, আমি বাথরুম থেকে আসছি, মানে রীতিমতো কাঁদছে। ওর বাবা বাইরে হয়তো সিগারেট খেতে গেল ভাইয়ের সঙ্গে বা কিছু, সে বাবাকে এসে বসতে হচ্ছে। বাচ্চাটি কিন্তু একদম ভীতু না, কি থাকতে চাইছে না, এক মুহূর্ত ওই ভাইয়ের ঘরে ওর স্ত্রীর কাছে দিয়ে রাখতে হচ্ছে। মানে একটুখানি মানে খাট থেকে নড়তে পারছে না মা, এরকম একটা অবস্থা। তো বাচ্চাটা এরকম কান্নাকাটি করছে। প্রথমে ভাবলো এতটা ঠান্ডা, অন্য জায়গায় এসছে। ওর হাজব্যান্ড বললো এই জন্য ওরকম করছে হয়তো, সবাই জানে ও ভীষণ জলি, ওরকম করার বাচ্চাই না। আর একটা জিনিস হলো, যেদিন ওরা ঘুরতে গেল না, সারাদিন ছিল, কিন্তু কিছুক্ষণ বাদে বাদে দেখছে ওদের হাজব্যান্ড ওয়াইফের সামান্য সামান্য কারণে ঝগড়া হচ্ছে, যেটা একদমই ওদের মধ্যে হয় না। কী কারণে ঝগড়া হচ্ছে নিজেরাই বুঝতে পারছে না। ঝগড়া ওদের মধ্যে চেঁচামেচি দেখে বাচ্চাটিও মাঝে মাঝে ঘাবড়ে যাচ্ছে। ভাইয়ের বউ মানে অস্বস্তি বোধ করছে যেটা কি হচ্ছে। তারপর ওরা যখন ছেলেরা দুজনে মিলে বাইরে বসতে যাচ্ছে, গল্প করছে, সব কিছু ঠিকঠাক। ও যখন ভাইয়ের বউয়ের ঘরে যাচ্ছে, একসঙ্গে গল্প করছে বাচ্চাটাকে নিয়ে, সব কিছু ঠিক। আবার চেঁচামেচি, অশান্তি হচ্ছে। কেন হচ্ছে নিজেরা বুঝতে পারছে না। এই গেল প্রথম দিন। কিন্তু প্রথম দিন রাত্রে একটি ঘটনা ঘটে। রাত্রিবেলা
সেই ঘুমোতে গেছে, লাইট তো ওভাবে নেভাতে হয়েছে। হাজব্যান্ড যেটা ওনার টয়লেটে যাবার দরকার পড়েছে, দেখছেন স্ত্রী ঘুমাচ্ছেন, বাচ্চাও ঘুমাচ্ছে অকাতরে, যেহেতু প্রচণ্ড মানসিক চাপও যাচ্ছে আর এখানকার পরিবেশটা একটু অন্যরকম লাগছে। ওনার স্বামী বুঝতে পেরেছেন, উনিও বুঝতে পেরেছেন, কেউ কাউকে বলতে পারছে না। ও ভাবছে ওকে বললে ও ঘাবড়ে যাবে, ও ভাবছে ওকে বললে ও ঘাবড়ে যাবে। আর ভাইদের তো ওদের একদমই এগুলো বলেই নি যে আমরা এরকম ফিল করছি পাশের ঘরে, শুধু শুধু মানুষকে ভয়ে পাইয়ে কোনো দরকার নেই, কেন ওরা কিছু ফিল করছে না, ওদের ঘরে একদম সব কিছু নর্মাল আছে। এবার ওনার হাজব্যান্ড বাথরুমে যাবেন, ঘর তো পুরো অন্ধকার, তো চোখটা খুলেছে, ভাবছে ওয়াইফকে ডাকবো, তো মোবাইলটা জাস্ট হাতে নিতে যাবে, বলেছি কাঠের খাটে, ওরা বড় খাটটায় ওরা শুয়েছিল, সেই খাটটা এত ভারী, ওই খাটকে যদি কাউকে নামাতে হয় না 10-12 জন লোক হয়তো লাগবে, এত ভারী খাট। সেই খাটটা তো কন্টিনিউয়াসলি নড়ছে প্রতিদিনকার। ওরা খালি ভাবছে হয়তো এইসব জায়গাগুলো হয়তো ভূমিকম্প প্রবণ, হতে পারে। ওরা ভাবছে যে হয়তো ভূমিকম্প সত্যিই হচ্ছে, আমরা সমতলায় থাকি বলে হয়তো আমরা বুঝি না, এরা ওগুলো ফিল করে। নানা রকম চিন্তাভাবনা মাথায় কাজ করছে। তো ঠিক পাশের যে খাটটা ফাঁকা, যেটা স্টিলের খাট বলছি, সেই খাটের দিকে যখন চোখ গেল, দেখছে ওই খুটখুটে অন্ধকার তো আলকাতরার মতো, সে তো বলেইছি, তার মধ্যে একটা বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে একেবারে, দুবার তাকালো, দুবার তাই, তারপরে উনি ভাবলেন যে না, আমি আর তাকাবো না। চোখ বন্ধ করে কোনো বাথরুমে না গিয়ে ওই অস্বস্তি নিয়ে উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। ভোরের আলো ফুটলো, সকাল হলো মনে হলো, তারপর আস্তে আস্তে উনি বাথরুমের দিকে গেছিলেন। এটা উনি স্ত্রীকে বলতে পারেননি। এবার ওখানে 3 দিন থেকে তারপরে ওরা দার্জিলিংয়ের জন্য রওনা হয়ে যাবে, সেরকমই কথা ছিল। কিন্তু শেষের দিন না, থাকা যেন যাচ্ছে না, চেষ্টাও করছিল যে যেমনভাবেই হোক এখান থেকে চলে যাওয়ার যদি ব্যবস্থা করা হয়, কেন থাকা যাচ্ছে না। কিন্তু অদ্ভুত টাইপের সিচুয়েশান ওখানে, যে দার্জিলিংয়ে যেদিন বুক করা আছে তার আগে যেতে গেলে ওখানে রুম পাওয়া যাবে না, অন্য জায়গায় গেলে দেখাচ্ছে ভাড়া অনেক বেশি চাইছে। সমস্ত কিছু ভেবে ওরা বলল না থাক, একটা দিন কোনো রকমে কেটে যাবে, আমাদের যে নির্দিষ্ট সময় সেদিনই আমরা রওনা দেবো, কিচ্ছু হবে না ঠাকুরের। এবার 3য় দিন সন্ধ্যা থেকেই ওরা রুমের মধ্যে বসে আছে, সারাদিন ঘুরে এসছে, সারাদিন ঠিকঠাক ছিল, বাইরে গিয়ে বরং মনটা ভালো লেগেছে। রুমে এসে আবার সে একটা অদ্ভুত পরিস্থিতি। এবার ওরা সারাদিন ঘুরে আসার পর এসেই রুমে না ঢুকে না, ওই ভাই আর ভাইয়ের বউয়ের রুমে ওরা বসেছিল, ওখানে গল্প করেছে, ওখানকার কথাবার্তা বলেছে, ওখানেই বাচ্চা নিয়ে বসেছিল অনেকক্ষণ। এবার তো রুমে আসতে হবে, তো মেয়ের কি একটা জিনিস আনবো বলে ওর হাজব্যান্ডের কাছ থেকে বলো, তুমি চাবিটা আছে, চাবিটা দাও তো আমাদের রুম থেকে, আমি একটু আসছি। তো রুমের যে দরজাটা খুলেছে, তখন কিন্তু সন্ধেবেলা, দরজাটা খুলেছে, ন্যাচারালি কেউ নেই, ঘরটা তো অন্ধকার থাকবেই। দরজাটা খুলতেই বলছে একটা অন্ধকার থেকে একটা পুরো দমকা হাওয়া ওকে ধাক্কা মেরে বেরিয়ে চলে গেল। ওটা পরিষ্কার বোঝা গেল যে কিছু একটা ছিল, বেশ ভারী হাওয়া ধাক্কা মেরে বেরিয়ে চলে গেল। একটা মুহূর্তের জন্য শরীর পুরো কেঁপে উঠল। ইষ্টদেবতার নাম জপ করে কোনো রকমের যেই আলোটা জ্বালিয়েছে, ঘরটা কেমন একটা কীরকম একটা মনে হলো যে সোফায় কেউ বসেছিল, উঠে গেল একদম কয়েক সেকেন্ডের মধ্যে। ঠাকুরের নাম জপতে জপতে যেটা দরকার সেটা নিয়ে বেরিয়ে চলে এসছে। তারপর পাশের ঘরে ওরা গল্প করছে, ওদের আওয়াজটাতে না ও মনে যেন সাহস পাচ্ছিল, যখন ওই একটা জিনিস নিতে ঢুকেছিল ঘরে, পাশের ঘর থেকে ওদের রুমটা খোলা আছে, দরজা খোলা, তাও অত ঠান্ডার মতো দরজা খুলে রেখে এসেছিলো, কারণ ওর জানতো যে কিছু একটা ভয়ের সম্মুখীন হতে হবে। আর করিডোরটা বেশ ফাঁকা ফাঁকা। কিন্তু সেদিনই একটা ভদ্রলোক তার আরেকটি পাশের রুমে তিনি এসেছেন, উনি সিঙ্গেল, সোলো ট্রাভেল করে অনেকে, ওরকমই একজন। তো তারও কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা পরে বলছি। তো তাকেও সকাল থেকে অতটা দেখেনি বা আলাপ হয়নি, তাই বোঝা যাচ্ছে কেউ একজন ওই রুমটায় সেদিনকে এসেছে। কোনো রকম জিনিসটা নিয়ে দরজাটা লক করে আবার সেখানে চলে আসে। তারপর কেটে যায় ডিনার করার পর, এবার ভাইয়ের বউ ওই ঘরে, ওরা এবার নিজেদের ঘরে বাধ্য, আসতে তো হবেই। এসেছে, আসার পর থেকে এই দিনকে কী হয়েছে, যখন থেকে শুয়েছে, রাতের অপেক্ষা করতে হয়নি, তখন থেকে খাট নড়া, এবার একসঙ্গে স্বামী স্ত্রী দুজনে ফিল করছে। বলছে 9:40 থেকে
প্রায় 10টা বাজতে 5 মতো। এতক্ষণ ধরে কখনো ভূমিকম্প হলে তো সব তোলপাড় হয়ে যাবে। কন্টিনিউয়াস, মানে 2 সেকেন্ড অন্তর অন্তর ওই ভারী খাট কীভাবে যে নড়ছে কল্পনা করা যায় না। তার মধ্যে ছোট বাচ্চা কোকিয়ে কোকিয়ে উঠছে, বারবার ও নিজের পিঠের তলায় হাত রাখছে, মানে ঘুম আসছে না, দেখছে সত্যি কাঁপছে। একবারে কাঠের দেওয়ালে হাত রাখছে, দেখছে নিজের হাতটা মনে হচ্ছে ওপর নিচ হচ্ছে। বলছে যে ভূমিকম্প ছাড়া তো সম্ভব না, যতই কাঠের বাড়ি হোক আর যাই হোক। স্বামী স্ত্রী দুজনেই ঠাকুরের নাম জপ করছে। মোবাইলে সেদিনকে পুরো লাইট জ্বেলে রেখেছে, লাইট অফ করা সেদিনকে সম্ভব হচ্ছে না। সেদিনকে এত মানে বুঝতে পারছে যে কেউ পছন্দ করছে না। আর একটা হাওয়ার মতো মাথার চারপাশ থেকে শোঁ শোঁ করে ওদের এই দেওয়াল থেকে আরম্ভ করে ওদেরকে মানে মাথার ওপর দিয়ে গিয়ে বাথরুমের দেয়াল ভেদ করে ওখানে গিয়ে ধাক্কা মেরে আবার পুরো ঘরে হাওয়াটা ঘুরছে। কিছু জিনিস না, একটা হাওয়া ঘুরছে শোঁ শোঁ করে, পরিষ্কার বোঝা যাচ্ছে একদম। একটা ড্রেসিং টেবিলের মতো সে সব কিছু নাড়িয়ে দিয়ে যাচ্ছে আবার আসছে, নাড়িয়ে দিয়ে যাচ্ছে আবার আসছে, পুরো ঘর দুলছে। এবং অদ্ভুত ব্যাপার, আর কোনো জিনিসপত্র কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, শুধু খাটটা প্রচণ্ড নড়ছে, দেয়ালটা মনে হচ্ছে প্রচণ্ড নড়ছে, আর ওরম শোঁশো করে আওয়াজ। এদিকে পুরো ঘর বন্ধ, ইলেকট্রিক হিটারটা ওরা বন্ধ করে দিয়েছে। ভয় লাগছে, একবার প্রচণ্ড ঠান্ডা লাগছে, একবার প্রচণ্ড গরম লাগছে। এবং ওই ঠান্ডা ছিল এতদিন, বলছে ঘরে থাকা যাচ্ছিল না, সেখানে দরদর করে ঘাম হচ্ছে গায়ে, মানে শালটুকু রাখা যাচ্ছে না, এত গরম হচ্ছে। বাচ্চাটা রীতিমতো কষ্ট পাচ্ছে, ভাবছে কোনো রকমের রাতটা কাটুক। এরপরে রিমোট এরিয়ায় গেলে আমরা জানি আমরা নেটওয়ার্ক পাই না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু ওনারা মোবাইলের গ্যালারিতে কিছু ঠাকুরের গান ছবিগুলো রেখেছিলেন। বলছে মোবাইলটায় সেটা চালানোই গেল না, যেটা হনুমান চালিসা চালাবে বা কিছু চালাবে, শ্রীহরি স্তোত্তম চালাবে, কিচ্ছু চালাতে পারলো না, কারণ মোবাইলটা বারবার বাফারিং হতে হতে মোবাইল বন্ধ হয়ে গেল। যেখানে 85% চার্জ ছিল সেই মোবাইল বন্ধ হয়ে গেল, কিছুতেই মোবাইল খুললো না। এবং আর একটা ঘটনা ঘটলো এর সঙ্গে, বলছি স্বামী স্ত্রীর মধ্যে তক্কাতক্কি চলছে। বলছি এখানে কেন এলাম, এখানে আসা উচিত হয়নি, ভয় লাগছে, সব কিছু মিলিয়ে একটা দুর্বিষহ অভিজ্ঞতা। এর মধ্যে ওয়াইফ বললো আমি বাথরুমে যাবো, আমি একা খাট থেকে পাটা যে নামাবো আমি সাহস পাচ্ছি না, তুমি আমার সঙ্গে এসো, হাজব্যান্ডকে বলছে। সঙ্গে সঙ্গে গেল, সামনে দেখালো, বলছে বাথরুমটারও এরকম অবস্থা, বিশাল বড় ফটো ফ্রেমের মতো জানলাটা, কোথাও একটা নেট বসানো নেই, কিছু নেই, ছোট কোনো মানে বাইরের কোনো জঙ্গলের জন্তু ঢুকে পড়তে পারে, একটা বিপদ হয়ে যেতে পারে। সেই রকম বিপদকে মাথায় নিয়ে টয়লেটে বাধ্য হয়ে যাওয়া, সেখান থেকে বেরিয়ে এসেছে, এসে দেখছে বাচ্চা মেয়েটা খাটের মাঝখানে দাঁড়িয়েছিল। এবার মা বাবা তক্কাতক্কিতে, বাচ্চাও ঘুমোচ্ছে না, বাচ্চাও জেগে আছে, ওইটুকু বাচ্চা দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রীর ঠিক তার একদম খাটের পাশেই, দুজনের মধ্যে কথা তক্কাতক্কি যাই বলি হচ্ছে। সেই আর কিসে তর্ক হচ্ছে নিজেরাই জানে না, দুজনেই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে কি হলো, বাচ্চাটা হঠাৎ করে যেন মনে হলো বাচ্চাটাকে কেউ ঠেলে দিল, বাচ্চাটা খাট থেকে নিচে পড়ে গেল। এমন ডিস্টেন্স আছে যে মা বাবা চাইলেই ধরে নিতে পারে, মনে হচ্ছে মা বাবার হাতটাও যেন কেউ জমিয়ে দিয়েছে। একবার গরম লাগছে, একবার ঠান্ডা লাগছে, ওরকম একটা শোঁ শোঁ করে হাওয়া বইছে। বাচ্চা, তারপর বাচ্চাটাকে বসালো, তুলে বসালো, ওমা, এরপর দেখছে খাটটা এমন জোরে নড়লো, বসা অবস্থায় বাচ্চাটা পড়লো, যেটা একদম অসম্ভব। দাঁড়িয়ে না পা স্লিপ করে বাচ্চা খেলতে গিয়ে পড়েছে বলা যেতে পারে, বসে বসে ওই বাচ্চা কী করে পড়ে যায়, আর মা বাবা ধরতে পারলো না দুবার। বলছে কিচ্ছু করার নেই, লজ্জার মাথা খেয়ে ভাই ওদের ঘরে গিয়ে কোনো রকমের রাতটা কাটাতে হবে, নাহলে বাচ্চাকে নিয়ে থাকা যাচ্ছে না, মানে কিছু একটা করতেই হবে। এইভাবে তো মানে কেউ একজন আছে। তখন ও যেহেতু প্রচুর প্যারানর্মাল ঘটনা শুনেছে, কখনো ভাবেনি যে নিজের জীবনে এরম কিছু ঘটতে পারে, ও সেই অশুভ শক্তির উদ্দেশ্যে বলে যে আপনি কে জানি না, কিন্তু আমাদের ক্ষতি করবেন না, বাচ্চা তো কারুর ক্ষতি করেনি, আমরা বেড়াতে এসেছি, কালকেই আমরা চলে যাব, আমাদের উপায় নেই, অন্তত রাতটুকু কাটাতে দিন। স্বামী তো রেগে যাচ্ছে যে কি পাগলের মতো বলছো, মাথার ঠিক আছে, এসব কিচ্ছু না, বলে তোমাকে বিশ্বাস করতে হবে না, আমি অন্তত আবেদন করি, ওরা তো কথা শুনতে পায়। পর এরকম পরিস্থিতিতে যখন ওরা চলে যাচ্ছে দার্জিলিংয়ে, বলছে যতবার জঙ্গলটার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে তখন ওরা চলে যাচ্ছে। আর একটা জিনিস ওরা খেয়াল করেছিল, বেড়াতে যখন যাচ্ছিল জঙ্গলের দিকে তাকালেই
কেমন একটা ঘোর ঘোর মতো লাগছিল, কিছুতেই মানে মনটা সায় দিচ্ছিল না। মনে হচ্ছে মোবাইলে যখন মাঝে মাঝে একটা 3D সিন আসে না, চোখটা যেমন ঘোর লেগে যায়, ওরকম ঘোর লেগে যাচ্ছিল। আর ভাইয়ের বউকে একবার জিজ্ঞেস করো, মানে এত কিছু হচ্ছে বলে জিজ্ঞেস করেছিল, ওরা ওদের রুমে কিন্তু কিচ্ছু অনুভব করেনি। এইবার পরের দিন সকালে যেদিন ওরা বেরিয়ে যাবে সেই দিনকে জানে আমাদের জিজ্ঞেস করতেই হবে। হাজব্যান্ড গিয়ে হোমস্টে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, কেন এরকম হচ্ছে, কী ব্যাপার। ওরা তো নেই কোনো কুছ বাত নেই হ্যাঁ বলে পুরো বিষয়টাকে অস্বীকার করে। একটা জিনিস ওরা 2 দিন ধরে ফলো করেছে, প্রতিটা রুমে ওরা মানে হোমস্টের মালিকদের মধ্যে দেখতে পাচ্ছে 3টে বোন 1টা ভাই। মা বাবার ব্যাপারটা জানে না, দেখা যায়নি, জানে না, ওরাই মানে কি চালায় আর কি হোমস্টেটা। তো প্রতিটা রুমে যখন ক্লিনিং করতে ঢুকছে, বোনেরা নিজেরা ঢুকছে একজন একজন করে, ওদের রুমে যখন ক্লিনিং করতে ঢুকছে দেখছে 3জন বোন মিলে ঢুকছে, বা দাদাটা বাইরে দাঁড়িয়ে আছে। তো 2 দিন পর পর এই জিনিস দেখার পর মনে হচ্ছে কিছু তো আছে, অথচ ওরা তো কিছুতে বলবেই না। এবার যখন ওদের জিনিসপত্র পুরো তোলা হয়ে গেছে গাড়িতে, তখন জিজ্ঞেস করেছিল বাইরে যে গার্ড ছিল তাকে যে কি ব্যাপার বলুন তো, গার্ড কাম কেয়ারটেকার, যে কি ব্যাপার আপনাকে বলতেই হবে। তখন অনেক চাপাচাপি করার পর আর একটু তর্ক বিতর্ক হওয়ার পর তিনি বলেন যে এই যে বোনেদের আর ভাইটাকে দেখছো, এদের বাবা মা ওরা যে রুমটাকে ভাড়া দিয়েছে সেই রুমে মারা গেছে, দাদু ঠাকুমা এই রুমে মারা গেছে, এবং এই রুমটায় অনেক কিছু ঘটনা ওদের ঘটে গেছে। তাই কিছু কিছু সময় তাদের আত্মা ওরকম মানুষকে ডিস্টার্ব করে। বলে কিছু কিছু সময় না, আমাদের 3 দিনে মানে এমন নাকাল করেছে যে আমাদের এখানের রিমোট এরিয়ায় যে বেড়াতে এসেছিলাম যে মন নিয়ে, সে মনটাকেই পুরো নষ্ট করে দিয়েছে। এরকম মানুষের সঙ্গে করবেন না, মানে এরকমভাবে তাদের সঙ্গে কথাবার্তা হয়। আর একটা কথা বলা খুব দরকার, পাশের ঘরে যে ভদ্রলোক এসেছিলেন, সোলো ট্রাভেল করেন উনি, ওনার সঙ্গে হাজব্যান্ডের দেখা হয়েছিল বাইরে সিগারেট খেতে গিয়ে। তিনি বলেন যেদিন রাত্রে উনি প্রথম আসেন, গোটা রাত উনি ঘুমোতে পারেননি, ওই একই সমস্যা, খাট নড়ছে। শুধু তাই না, উনি দেখছেন ঘরে কে যেন বাচ্চা না বুড়ো বোঝা যাচ্ছে না, ছুটে ছুটে বেড়াচ্ছে অন্ধকারের মধ্যে। আর প্রতিটা রুমে একই ব্যবস্থা, সুইচ বোর্ডটা একেবারে দরজার কোণে গিয়ে, মানে রুমটা ক্রস করে পুরো রুমটা কভার করে গিয়ে সুইচ বোর্ড, মানে খাট থেকে যে আলো টালো জ্বালাবে মানুষ সেসব কোনো ব্যবস্থা নেই। মোবাইলে চার্জ চলে যাচ্ছে, মোবাইল যে জ্বালিয়ে রাখবে টর্চ, সেসবের কোনো ব্যবস্থা নেই। মানে তিনিও প্রচণ্ড বিব্রত, এতটা উনি ভয় পেয়ে যান, কোনো দিন এত জায়গায় ঘুরেছেন উনি, এত ভয় পাননি, এই জায়গায় এতটা উনি ভয় পেয়ে যান। ওই ঠান্ডার মধ্যে সেই মানুষটা রুম থেকে বেরিয়ে সারা রাত করিডোরে পায়চারি করেছেন, রাত ওভাবে কাটিয়েছেন। বলে একবার ভাবছি আপনাদের ঘরে নক করব, একবার ভাবছি আপনার ভাইয়ের ঘরে নক করব, পাশের আপনাদের আমি লজ্জায় নক করতে পারিনি, যে কী ভাববে লোকে যে রাত্রিবেলা হয়তো বিরক্ত করছে বা অন্য কোনো মেন্টালিটি, কী যে সমস্যা, লজ্জায় বলতেও পারছি না, অথচ মানে খুব কষ্ট পেয়েছি। সবারই একই সমস্যা, ওরকম রিমোট এরিয়াতে চাইলেই তো রুম যখন তখন চেঞ্জ করা যায় না, গেছে মানে সে তো থাকতে বাধ্য। আর ওখানকার এরিয়ার কথা বললাম, রাতের দিকে কোথাও কোনো ট্যাক্সি বা কিচ্ছু পাওয়া যায় না, সব কিছু সন্ধ্যের মধ্যে ক্লোজ হয়ে যায়। এটাতে আরও ওরা বিপদে পড়েছে। তো হলো নমস্কার, আর এইসব জায়গা কখনো আসবো না। তারপর ওরা দার্জিলিং চলে যায়। দার্জিলিংয়ে ওরা ওদের যে কদিন থাকার ব্যাপার ছিল থাকে। বলছে দার্জিলিংয়ে যেখানে উঠলাম সেই বাড়িটা কত পুরনো আমলের, একদম বোঝাই যাচ্ছে ব্রিটিশ আমলের হয়তো বাড়িটা, সুন্দর বাড়িটা, একদম পুরনো আসবাবপত্র, বলে কোনো সমস্যা হয়নি। এবং আমার বাচ্চা যে পুরো অসুস্থ হয়ে পড়েছিল ওখানে, আমরা এখানে এসে এত শান্তি পেয়েছি দার্জিলিংয়ে, কিচ্ছু ফিল করিনি। অথচ বাড়িটা বাইরে থেকে দেখে মনে হবে সেই পুরনো আমলের ভৌতিক বাড়ির মতন, পুরনো একটা হাভেলি টাইপ, কিন্তু ভেতরে গিয়ে এত আরামে ছিলাম কল্পনা করা যায় না। অথচ যে হোমস্টেটাতে আমরা ভেবেছিলাম এটা বেশ আধুনিক হবে, এখানে কোনো প্রবলেম হবে না, যাদের বাড়ি তারাই তো ভাড়া দিয়েছে, নিশ্চয়ই আরও নিরাপদ, সেখানকারই এই অবস্থা। জায়গাটির নাম উনি মেনশন না করলেও একটাই বার জিজ্ঞেস করেছিলাম, বলেছেন ওই বেঙ্গল আর সিকিমের বর্ডার এরিয়া, যে রিমোট এরিয়ায় ঘটনাটি ঘটেছে। আর তারপর থেকে খুব মানে যাচাই বাছাই করেই ওনারা কোথাও যান, এবং পরে পরে অনেক দিন হয়ে গেছিলো কোথাও ওরা যাননি, মানে এই ট্রমাটা ছিল। কিন্তু আমি মনে করি উনি নাম প্রকাশ করেননি বা কোনো কিছু বলতে চাননি। কিন্তু আমি একটাই কথা বলবো, আমার যেটা ব্যক্তিগত আগের
এপিসোডগুলোতেও বলেছি, তো এই ধরনের হোটেলে থাকলে বা গেলে এই রকম পরিস্থিতি ফেস করলে বলে দিলে সমস্যা কোথায়, কেন বলতে চান না কেউ আমি নিজেও জানি না। তাহলে তো অন্য লোকেরা তারাও তো যাচ্ছে, তারা তো একটু সাবধান হতে পারে, একটু অ্যাভয়েড করতে পারে। যে বিশ্বাস করে না জোর করে গেল সেটা আলাদা বিষয়, কেউ যদি চায় অ্যাভয়েড করবো তাহলে তো করতে পারে। কিন্তু আমি যারাই শেয়ার করেছেন আজ অবধি কেউ বলতে চাননি, এটা আর কিছু করার নেই। ঘটনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, এটুকুই বলবো। আর আপনাদেরও বলবো, যারা আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন অবশ্যই যান, আমরাও যাচ্ছি, আপনারাও তো যাবেনই, একটু দেখে নেওয়া, রিভিউ চেক করা যে জায়গাটা আদৌ কেমন। জানি কেউ বলতে চায় না, তবুও সরাসরি চলে যাচ্ছে আজকে কমেন্ট বক্স সেকশনে। কমেন্ট করেছেন পূর্ণিমা কুণ্ডু, প্রাতনু ব্যানার্জি, বুস্ট 2541 দিদি, ওয়েস্টার্ন গল্প শোনালে ভালো হয়, ওয়্যারউলফ অ্যান্ড অল। দেখো, গল্প তো শোনানো হয় না, শোনানো হয় ঘটনা। তবে যদি কেউ বিদেশে কোনো ঘটনা, সত্যি ঘটনা শেয়ার করেন অবশ্যই শোনাবো। বিশ্বজিৎ মণ্ডল, একটা প্রশ্ন আছে, সেকেন্ড গল্পতে ওনার বাবা রাস্তায় পড়ে গেছিলেন, একা ছিলেন, কথা বন্ধ হয়েছিল, তাহলে জানালো কি করে যে গাছের ওপর জেঠু বসেছিল? ব্যাপারটা আমার আজগুবি লেগেছে। না, তখন জানায়নি, পরে জেনেছিল, পরে তো নিশ্চয়ই বলেছিল, না বললে জানলো কি করে? কথা কমে গেছিলো, একটু চুপচাপ হয়ে গেছিলেন, তার মানে তো একদম তিনি মানে বাকশক্তি হারিয়েছেন তা তো নয়, নিশ্চয়ই বলেছেন। তিনি না বললে আর এনারা জানবেন কেমন করে? শ্রাবণী মুখার্জি, সোনিয়া রায়, সুদেশনা সিংহা রায়, অমিতা ঠাকুর, মৌসুমী দে, সুদীপ্তা ব্যানার্জি, বাবলি মল্লিক, মনিকা ভান্ডারী, ঋতু চৌধুরী, স্বপ্না বাজাল এবং আরও অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকুন।